আচ্ছা, আমরা আজকে তাহলে পড়বো হচ্ছে চতুর্থ অধ্যায় অণুজীব। ঠিক আছে, তাহলে অণুজীব অণুজীব কাকে বলে? আমরা যেটা চোখ দিয়ে দেখতে পাই না, যেটা দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের দরকার, তাকে বলা হচ্ছে অণুজীব। এখন এই অণুজীব জীববিজ্ঞানে যে সাথে আলোচনা করা হয়েছে তাকে বলা হয় মাইক্রোবায়োলজি বা অণুজীব তত্ত্ব। ঠিক আছে, আমাদের মেডিকেলে মাইক্রোবায়োলজির আলাদা একটা ডিপার্টমেন্টই আছে। এখন অণুজীবের মধ্যে বিভিন্ন অণুজীব থাকে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এগুলো কিংডম অনুযায়ী ভাগ করা, মনে করো 5টা কিংডম এরকম: ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, তারপরে হচ্ছে হেলমিনথেস। এগুলোকে অণুজীব বলা হয়। এখন এর মধ্যে আসি হচ্ছে আমরা ভাইরাসে। ঠিক আছে, তাহলে ভাইরাস কি জিনিস? ঠিক আছে, ভাইরাস কি? ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাস আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডেঙ্গু রোগের ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, জলাতঙ্ক রোগ করে তার ভাইরাস, গুটি বসন্ত ভাইরাস, ঠিক আছে, ব্লাড ফ্লু ভাইরাস, এই ধরনের ভাইরাস। এখন ভাইরাস শব্দটা মানে কি? ভাইরাস শব্দটার অর্থ হচ্ছে, ভাইরাস হলো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ঠিক আছে, ভাইরাস একটা ল্যাটিন শব্দ যেটার অর্থ হচ্ছে বিষ। ঠিক আছে, এবং ভাইরাস হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া কিন্তু আণুবীক্ষণিক, কিন্তু ভাইরাস হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক। ঠিক আছে, এখন এই ভাইরাস দেখো, আমরা যারা হচ্ছে প্রাণী আছি বা যারা ব্যাকটেরিয়া আছে, তাদের দেহে তোমার ডিএনএ এবং আরএনএ দুটোই থাকে। ডিএনএ এবং আরএনএ এই দুটোই থাকে। ঠিক আছে, কিন্তু ভাইরাসের মধ্যে হয় ডিএনএ না হয় আরএনএ। ঠিক আছে, হয় তাদের ডিএনএ ভাইরাস হবে, না হয় তারা আরএনএ ভাইরাস হবে। একটা ভাইরাসের মধ্যে কখনোই দুইটা একসঙ্গে থাকবে না। ঠিক আছে, তাহলে ভাইরাস হয় ডিএনএ ভাইরাস হয়, না আরএনএ ভাইরাস হয়। এখন আসো ভাইরাসের মধ্যে কি কি থাকে। একটা ভাইরাস সাধারণত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড মানে এর ভিতরে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে এবং বাইরে একটা প্রোটিন থাকে। এটা হচ্ছে একটা ভাইরাসের গঠন। ঠিক আছে, তাহলে একটা ভাইরাসের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ এবং বাইরে থাকে হচ্ছে প্রোটিন। এটাকে বলা হচ্ছে ভাইরাস। এখন ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয়। ভাইরাস কিন্তু কোনো কোষীয় না, অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস কিন্তু অবশ্যই পরজীবী হতে হবে। ঠিক আছে, মানে একটা ভাইরাস যখন জীবদেহের বাইরে অবস্থান করবে তখন তার জীবন থাকবে না। ঠিক আছে, জীবদেহের বাইরে কোনো ভাইরাসে জীবিত না, যখন এটা একটা কোষের ভিতরে ঢুকবে তখন এটা জীবন ধারণ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। ঠিক আছে, তাহলে ভাইরাস কিন্তু জীবদেহের বাইরে হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু জীবদেহের ভিতরে এটা সক্রিয়ভাবে অবস্থান করে। আচ্ছা, এখন ভাইরাসের আবিষ্কারকের মধ্যে কয়েকটা জিনিসের মধ্যে জানতে হবে। যে এডওয়ার্ড জেনার, তিনি সর্বপ্রথম বসন্ত রোগ যে ভাইরাস দ্বারা হয় এটা তিনি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, এবং সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাসকে বলা হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, তারপর ডিমিত্রি লেভানস্কি তিনি কি করেছিলেন? তিনি প্রমাণ করেছিলেন যে তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার করা সুস্থ তামাক গাছ সৃষ্টি করতে সক্ষম। ঠিক আছে, এখন ভাইরাসের জনক কাকে বলা হয়? ভাইরাসের জনক, তবু এই লেভানস্কিকে বলা হচ্ছে ভাইরাসের জনক। আচ্ছা, তারপর হচ্ছে তোমার অল্টার রেড 1901 সালে সর্বপ্রথম মানবদেহে ইয়েলো ফিভার সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন অল্টার রেড। ঠিক আছে, আমি যে কটার নাম পড়াচ্ছি এ কটার নাম পড়বা। এবং এদের এতটুকুই, আর লাগবে না। তারপরে হচ্ছে, আচ্ছা তোমার মরিস এবং এই শাফারম্যান আর মরিস সর্বপ্রথম নীলা সবুজ শৈবাল ধ্বংসকারী সায়ানোভাইরাস সায়ানোফাস আবিষ্কার করেন। ঠিক আছে, মরিস আবিষ্কার করেন সায়ানোফাস। ঠিক আছে, তারপরে ভাইরাসি এই কথাটা কে বলেছিল? এটা টিকে আছে, ভাইরাসি এটা বলেছিল হচ্ছে এ এম লফ 1952 সালে বলেছিল যে ভাইরাসি। এবং গালাও কি করেছিল? এইডস আবিষ্কার করেছিল। তাহলে এইডস রোগের জন্য যে এইচআইভি ভাইরাস হয় সেটা আবিষ্কার করেছিল হচ্ছে গ্যালো।
আচ্ছা, এখন আবাসস্থল ভাইরাস সাধারণত কোথায় বাস করে? ভাইরাস সাধারণত একটি জীবদেহের ভিতরে বসবাস করে, ঠিক আছে? কারণ ভাইরাস জীবদেহ ছাড়া কোষে ভাইরাস সক্রিয়ভাবে অবস্থান করতে পারে, কিন্তু কোষ দেহের বাইরে এটা নিষ্ক্রিয়ভাবে বাতাস, মাটি, পানি এগুলোতে অবস্থান করে, ঠিক আছে? তাহলে ভাইরাস যখন কোষ দেহের বাইরে থাকে এটা নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। আচ্ছা, তারপর হচ্ছে ডব্লিউ এম স্যান্ডলিকে ভাইরোলজির জনক বলা হয়। ভাইরোলজির জনক কাকে বলা হয়? ডব্লিউ এম স্যান্ডলি, একে বলা হয় ভাইরোলজির জনক, ঠিক আছে? এখন আসো একটা ভাইরাসের আকার, একটা ভাইরাসের আয়তন। একটা ভাইরাস অনেক বড় আয়তনের ভাইরাস আছে, অনেক ছোট আয়তনেরও ভাইরাস আছে, ঠিক আছে? তাহলে ভাইরাস সাধারণত 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে পোলিও ভাইরাস, এবং 300 ন্যানোমিটার যেটা সেটা হচ্ছে তামাকের মোজাইক ভাইরাস। এবং গবাদি পশুর যেটা ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি করে যে ভাইরাসটা, সেটা হলো সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস, ঠিক আছে? গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। দেখো এখানে বিভিন্ন ভাইরাসের ছবি দেওয়া আছে, এক একটা ভাইরাস এক এক ধরনের দেখতে, ঠিক আছে? এটা কি টোব্যাকো মোজাইক ভাইরাস, তারপর এটা হচ্ছে T2 ফার্স্ট, T6 ফার্স্ট, তারপর হচ্ছে তোমার পোলিও ভাইরাস এই ধরনের, ইবোলা ভাইরাস এই ধরনের, এডিনো ভাইরাস দেখতে কেমন, করোনা ভাইরাস দেখতে কেমন, ঠিক আছে? এইচআইভি ভাইরাস দেখতে কেমন, বিভিন্ন ধরনের ভাইরাস থাকে। হ্যালো বাবা। বলো। এই তো আছি, তুমি কি করো? আহ, আচ্ছা। ও দেখলে। হুম, আচ্ছা। হুম, আহ, এখন ভালো হয়েছে তোমার ইয়েটা? হুম, এখন আছে। হুম, তাহলে তো কথা। হুম, 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 আচ্ছা। মানে অনেক জোরে জোরে। হুম, 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 আচ্ছা। তো খাও তো, তারপর আবার আসবে। হুম, 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 আচ্ছা। হুম, হুম, হ্যাঁ, হুম। ও নার্ভেরই ওটা মনে হয়। হুম, 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 আচ্ছা, 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 আচ্ছা। সকালে। তো হুম, এই দেখো, এদিকে এসো। হুম, 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 হুম। আচ্ছা খাও, খাইতে না হয় আবার আসবে। ছুটি বিয়ের আগে হবে না, ঈদের আগে ছুটি নেই। হুম, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, না আসেনি। হুম, হ্যাঁ, হুম, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসা হলো ভাইরাসের প্রকৃতি।
ভাইরাসের প্রকৃতি বলতে বোঝাবে যে ভাইরাস হচ্ছে আমাদের জীবও নয়, ভাইরাস কোনো জড় বস্তু নয়, ভাইরাস হচ্ছে ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে লব। লব বলেছে যে ভাইরাস জীবও নয়, জড়ও নয়, ভাইরাস হচ্ছে ভাইরাসই। মানে ভাইরাসের মধ্যে অনেক সময় জীবের বৈশিষ্ট্য থাকে, ভাইরাসের মধ্যে অনেক সময় জ্বরের বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, এই জন্য ভাইরাসকে জীব আর জ্বরের সেতু বন্ধন বলা হয়। ঠিক আছে, তাহলে ভাইরাসের মধ্যে জীব আর জড় দুই ধরনের বৈশিষ্ট্যই থেকে থাকে। তাহলে ভাইরাসের মধ্যে জড় বৈশিষ্ট্য কি থাকে? যেমন ভাইরাস একটা অকোষীয়, এখানে কোনো কোষীয় উপাদান নেই, এখানে সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম এগুলো কিছুই নেই। ঠিক আছে, তারপর ভাইরাসের শরীরে কোনো এনজাইম নেই। তারপরে হচ্ছে ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা ফিল্টারযোগ্য না। তারপরে জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। জীবকোষের বাইরে ভাইরাস জীবিত না। ঠিক আছে, ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র, আর কিছুই না। ঠিক আছে, তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য এগুলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা রিটেনে আসে, এটা হচ্ছে আমাদের রিটেনে আসে। ঠিক আছে, তাহলে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য এটা। এখন ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যটা কি? তাহলে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যও আছে, যেমন হচ্ছে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারপরে ভাইরাস নতুন ভাইরাস সৃষ্টি করতে পারে, তারপর হচ্ছে ভাইরাসের দেহের ডিএনএ যেটা, সেটা দ্বারা এটা প্রোটিন তৈরি করতে পারে। ঠিক আছে, তারপর সুনির্দিষ্টভাবে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। তারপর ভাইরাসের মধ্যে পরিব্যাপ্তি, মানে একটা ভাইরাস আরেকটা ভাইরাসের সাথে আলাদা, এটা আছে। তারপর ভাইরাসের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়, এগুলো। ঠিক আছে, তাই ভাইরাস হচ্ছে জীবের বৈশিষ্ট্য থাকে, জ্বরের বৈশিষ্ট্য একটা ভাইরাসের মধ্যে থাকে। এখন আসো ভাইরাসের ভৌত গঠন, ভাইরাস কি কি নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে ভাইরাসের মধ্যে থাকে একটা কেন্দ্রীয় বস্তু থাকে, আর বাইরে থাকে ক্যাপসিড আর এনভেলাপ। ঠিক আছে, তাহলে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু থাকে যেটা কি, যেটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ অথবা আরএনএ, সেটা হচ্ছে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু। এবং ক্যাপসিড, ক্যাপসিড মানে হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিডের চারিদিকে এটাকে ঘিরে রাখে। ঠিক আছে, তাহলে নিউক্লিক অ্যাসিড ভিতরে থাকে, নিউক্লিক অ্যাসিড চারিদিকে থাকে হচ্ছে আমাদের ক্যাপসিড। ক্যাপসিড দ্বারা নিউক্লিক অ্যাসিডটাকে ঘিরে রাখে। কেন্দ্রীয় বস্তুকে ঘিরে অবস্থিত ক্যাপসিড তথা প্রোটিন আবরণ থাকে। ঠিক আছে, তো কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড থাকে, তার বাইরে থাকে একটা ক্যাপসিড। ক্যাপসিডের প্রোটিন অণুর বিন্যাসই ভাইরাসের আকার ও আকৃতি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটি ক্যাপসিড, এই যে ক্যাপসিড আছে না, দেখো এই যে ক্যাপসিড, এই ক্যাপসিডের এই যে ছোট ছোট অণু, এই যে ছোট ছোট অণু, এই ছোট ছোট অণুকে বলা হয় ক্যাপসোমিয়ার। ঠিক আছে, ক্যাপসিডের এই ছোট ছোট অণুকে বলা হচ্ছে আমাদের ক্যাপসোমিয়ার। এখন আর বাইরে একটা এনভেলাপ থাকে, এই বড়, এটাকে বলা হচ্ছে এনভেলাপ। ঠিক আছে, কোনো কোনো ভাইরাসে ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে সাধারণত এত পুরু অপর একটি আবরণ থাকে যা এনভেলাপ হিসেবে পরিচিত। ঠিক আছে, এখন ভাইরাসের রাসায়নিক গঠন। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডের মধ্যে কিছু নিউক্লিক অ্যাসিড থাকে এবং ক্যাপসিড থাকে, এর মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে এন্ড ক্যাপসিড থাকে। ঠিক আছে, ভাইরাসের মধ্যে এটা হচ্ছে ভাইরাসের রাসায়নিক গঠন। কি বলে, কি বলে, হ্যাঁ চলে যাবে, এই বেড়ে গিয়ে থাকবে, না হ্যাঁ এক মাস থাকে না, তাহলে না দেখলো বেড কে নাই, ওর ওর কি নেবে, ওর ওষুধ টষুধ সব আছে, কি সমস্যা। ইয়া মারা লাগবে তারা খুব। ওর ইন্টারনেট যাতে কি হচ্ছে, ইন্টারনেট যাতে কি হচ্ছে, ইন্টারনেট হলে থাকবে, এরকম আজীবন থাকবে, এই জন্য যাচ্ছে না। ওই ইয়ার মতো থাকবে, ওই ক্রিয়েটের ওই ভাই আসল না, লম্বা করে একটা যাচ্ছে মেহেদি ভাই, ওরকম থাকবে। এটাই করবে, এই হচ্ছে ওর চিন্তা ভাবনা। ঠিক আছে, হম, এইটা জুনিয়র আসলে ইয়া করে দিলে, ওটা দিব তো, আজকে দিব তারা।
আচ্ছা, তাহলে কি থাকে এখানে? তিনটা জিনিস থাকে। একটা কেন্দ্রীয় বস্তু থাকে, কেন্দ্রীয় বস্তুর মধ্যে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যার মধ্যে থাকে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, এবং ক্যাপসিড। এই ডিএনএ বা আরএনএ একে ঘিরে, এটা মনে করো ডিএনএ বা আরএনএ, এটাকে ঘিরে বাইরে দিয়ে প্রোটিনের একটা আবরণ থাকে যেটাকে বলে ক্যাপসিড, এবং তার বাইরে দিয়ে থাকে পুরাটা মিল থাকে এনভেলাপ। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড একটা ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। ঠিক আছে? এটাকে বলা হয় ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে আরএনএ ভাইরাস। এখন আসো ক্যাপসিড। ক্যাপসিড জিনিসটা কি? ক্যাপসিড হচ্ছে এই ক্যাপসিডের ভিতরে বস্তুকে ডিএনএকে সুরক্ষা দেয় এবং এটি অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ক্যাপসিডটাই হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন মানে হচ্ছে যে বস্তুটা আমাদের বডিতে ঢুকলে আমাদের বডি তার বিরুদ্ধে সাড়া দেয়, এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে? এবং সর্দি কাশি বা হাঁচির উদ্বেগ করে। তাহলে অ্যান্টিজেন মানে হচ্ছে যেটা আমাদের বডিতে ঢুকলে বডি সাড়া দেয়। ঠিক আছে? বা এবার আসো বহিস্থ আবরণ। বহিস্থ আবরণকে বলা হচ্ছে এনভেলাপ, যেটা কোনো কোনো ভাইরাসে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এদের ক্যাপসিডের বাইরে একটা আবরণ থাকে। ঠিক আছে? এই যে আবরণ, এই এনভেলাপ, এই বহিস্থ আবরণ, এই বহিস্থ আবরণটা থাকে। ঠিক আছে? এই বহিস্থ আবরণটা কি দিয়ে তৈরি? লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে পেপলোমিয়ার বলা হয়, এবং লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। লিপোপ্রোটিন আবরণযুক্ত ভাইরাসকে আমরা বলি লিপোভাইরাস। ঠিক আছে? তাহলে এই যে এনভেলাপ থাকে, এই এনভেলাপে অনেক সময় লিপোপ্রোটিন লাগানো থাকে। এই লিপোপ্রোটিন যুক্ত আবরণকে বলা হয় আমাদের লিপোভাইরাস। ঠিক আছে? লিপোভাইরাস। এনজাইম, একটা ভাইরাসের মধ্যে আবার বিভিন্ন ধরনের এনজাইমও থাকতে পারে। যেমন ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খায়। এখানে ব্যাকটেরিওফাজ বলতে কিন্তু কোনো ব্যাকটেরিয়া না। ঠিক আছে? ব্যাকটেরিওফাজ বলতে এখানে ফাজ ভাইরাস, যেটা ব্যাকটেরিয়াকে খায়। ভাইরাস, তাহলে ব্যাকটেরিওফাজ ভাইরাসে কি থাকে? লাইসোজাইম নামক এক ধরনের এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কি থাকে? নিউরামিন। ঠিক আছে? নিউরামিনিডেজ নামক এক ধরনের এনজাইম থাকে। এইচআইভিতে কি থাকে? ট্রান্সক্রিপ্টেজ নামক এক ধরনের এনজাইম থাকে। এইচআইভিতে ট্রান্সক্রিপ্টেজ নামক এক ধরনের এনজাইম থাকে। ওকে? এখন ভাইরাসের আকারের উপর ভিত্তি করে ভাইরাস কেমন হয়ে থাকে, এই উদাহরণটাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পুরাটা উদাহরণ। ঠিক আছে? তাহলে আকৃতির উপর অনুসারে আকৃতি অনুযায়ী ভাইরাস কেমন হয়ে থাকে? দণ্ডাকার ভাইরাস, গোলাকার ভাইরাস, তারপরে হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস, ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস, সিলিন্ডার আকৃতির ভাইরাস, ডিম্বাকার ভাইরাস। ঠিক আছে? দণ্ডাকার ভাইরাসের মধ্যে কি আছে? এটিএম আছে। তাহলে এ এ হচ্ছে তোমার আলফা আলফা ভাইরাস, টোবাকো ভাইরাস, আর হচ্ছে মামস ভাইরাস। এটিএম দিয়ে মনে রাখবো। ঠিক আছে? গোলাকার ভাইরাস, গোলাকার ভাইরাসের মধ্যে কি টিপু পিএইচডি করেছে। ঠিক আছে? টিপু পিএইচডি করেছে। টিতে টিআইভি ভাইরাস, মানে এমনি একটা মনে রাখার জিনিস। ঠিক আছে? তারপরে এইচআইভি ভাইরাস। ঠিক আছে? পিতে পোলিও ভাইরাস। তো এগুলোতে মনে রাখবা। ব্যাঙাচি আকৃতির ভাইরাস কোনটা? হলো এই টি টু, মানে টি টু ফার্স্ট ভাইরাস যেগুলো, সেগুলো ব্যাঙারির মতো দেখতে। সিলিন্ড্রিকাল ভাইরাস কোনটা? ইবোলা ভাইরাস। ডিম্বাকার ভাইরাস কোনটা? ইনফ্লুয়েঞ্জা। মনে রাখবো যে ডিম খাই ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ঠিক আছে? এখন নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস কয় ধরনের? এখানে হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাসগুলো কি কি আছে? শুধুমাত্র ডিএনএ ভাইরাসগুলো সাধারণত কম থাকে। ঠিক আছে? এই জন্য ডিএনএ ভাইরাসগুলোর নাম মনে রাখবা। ডিএনএ ভাইরাসের মধ্যে কি আছে? টি2 ফাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি। ঠিক আছে? তারপরে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। এগুলো বাদ দিয়ে যা থাকবে সেগুলো আরএনএ ভাইরাস। ঠিক আছে? আরএনএ ভাইরাস কিন্তু অনেক থাকে, এই জন্য একটা মনে রাখবা যে ডিএনএ ভাইরাস কোনগুলা, এগুলো বাদ দিয়ে অন্যগুলো আরএনএ ভাইরাস। ঠিক আছে? তারপরে বহিস্থ আবরণ আছে কার, বহিস্থ আবরণ নেই কার, আমি কিন্তু ইচ্ছা পুরোটা ধরবো। ঠিক আছে? আবার পোষক দেহ, ভাইরাসটা কোন পোষকের মধ্যে বেশি যাওয়ার প্রবণতা দেখায় তার উপর। উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, তারপর হচ্ছে তোমার ব্যাকটেরিওফাজ মানে যেটা ব্যাকটেরিয়ার ভিতরে থাকে, উদ্ভিদ ভাইরাস মানে যারা উদ্ভিদের মধ্যে থাকে, প্রাণী যারা প্রাণীর দেহের মধ্যে থাকে। ঠিক আছে? সাইনোফাজ যারা সাইনোব্যাকটেরিয়ার ভিতরে থাকে বা নীলাভ সবুজ শৈবালের মধ্যে থাকে। ঠিক আছে? এগুলার উদাহরণগুলা খুবই ইম্পর্ট্যান্ট, এবং সব সময় যেই তোমার কৃষি পরীক্ষা বলো, মেডিকেল এমবিবিএস পরীক্ষা বলো, সবগুলাতে এইগুলা থেকে খুবই প্রশ্ন আসে। ঠিক আছে? তাহলে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্যটা পড়ে নিও। ঠিক আছে? সহজ পার্থক্যটা। এখন ভাইরাসের পরজীবিতা। ভাইরাসের পরজীবী, তাহলে ভাইরাস অবশ্যই পরজীবী, কারণ ভাইরাস জীবদেহ, অন্য জীবদেহ ছাড়া কোথায়
কোথাও বড় হইতে পারে না, এজন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। মানে সে এক তার বংশ বিস্তারের জন্য অবশ্যই অন্য একটা কোষের মধ্যে তাকে থাকতে হবে, ঠিক আছে, একে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। প্রকৃতপক্ষে কোনো ভাইরাসের প্রোটিন আবরণটি নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা, ঠিক আছে। পোষক কোষে কোনো ভাইরাস প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকলে তবে ওই ভাইরাস ওই পোষক কোষকে আক্রমণ করবে, ঠিক আছে। তাহলে কি একটা ভাইরাস কোথায় আক্রমণ করবে সেটা কিন্তু সুনির্দিষ্ট। যেমন মনে করো তোমার হাঁচি কাশির জন্য যে ভাইরাস, মনে করো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটা কিন্তু তোমার নাক বা এই তোমার হচ্ছে তোমার নেজাল যে ক্যাভিটি, এই কোষগুলোকে আক্রমণ করবে, ঠিক আছে। মানে এই কোষগুলোতে ওই ভাইরাসটা পোষক হিসেবে থাকতে পারবে। তোমার তোমার মনে করো পোলিও ভাইরাসের নির্দিষ্ট কিছু কোষ থাকে যে ওটা ওই আমার বডিতে ঢুকে ওই কোষটাতে আক্রমণ করবে, অন্য কোথাও আক্রমণ করবে না, ঠিক আছে। এটা বোঝানো হয়েছে যে একটা ভাইরাসের নির্দিষ্ট কিছু পোষক কোষ থাকে, ওই ভাইরাসটা ওই জায়গা ছাড়া আর কোথাও আক্রমণ করে না। আছে। যেমন পোলিও ভাইরাস যেটা, সেটা সবসময় আমাদের ঊর্ধ্বতন শ্বাসনালী এবং অন্ত্রের আবরণ কোষকে আক্রমণ করবে, কিন্তু পোলিও ভাইরাস দ্বারা কখনোই কিন্তু আমাদের স্নায়ু কোষকে আক্রমণ করবে না। চিকেন পক্স ভাইরাস আমাদের শ্বাসনালীতে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে, কারণ এটি শ্বাসনালী কোষে এর জন্য কোনো রিসেপ্টর সাইট নেই। তাহলে যে ভাইরাসের রিসেপ্টর সাইট আমাদের বডির যে কোষে থাকে ওই ভাইরাসটা ওখানে আক্রমণ করে, ঠিক আছে। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস বলতে কি বোঝো? ইমার্জিং ভাইরাস বলতে বোঝায় যে যে ভাইরাসের আগে এক রূপ ছিল, পরবর্তীতে সে তার রূপ পাল্টায় অন্য ভাইরাসে পরিবর্তিত হয়েছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। কিছু ইমার্জিং ভাইরাসের নাম যদি বলতে বলে তাহলে কি বলবা? ঠিক আছে, তাহলে ইমার্জিং ভাইরাস হচ্ছে কি, যে ভাইরাস রূপ পাল্টাইছে এবং তার আগে একটা পোষক ছিল, মানে সে আগে মনে করো গরুর বডিতে থাকতো, এখন মানুষের বডিতে থাকতেছে, এটাকে বলে ইমার্জিং ভাইরাস, ঠিক আছে। তাহলে যে ভাইরাস একটা পুরানো পোষক থেকে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টি করে, মানে ওই ভাইরাসটা আগে খালি মনে করো গরুতেই হইতো, আর কোথাও হইতো না, কিন্তু বর্তমানে ওই ভাইরাস মানুষেও ছড়াচ্ছে, এটাকে বলে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসের উদাহরণের মধ্যে কি আছে? এইচআইভি, সার্স, নীল ভাইরাস, ইবোলা, এগুলো। এখন আসো তিনটা জিনিস, আসো যে ভিরিয়ন কি, ভিরুয়েটস কি, আর প্রিয়ন্স কি, ঠিক আছে। ভিরিয়ন, ভিরুয়েটস আর প্রিয়ন্স। আচ্ছা, এখন দেখো ভিরিয়ন, ভিরিয়ন কি জিনিস? ভিরিয়ন হচ্ছে একটা ভাইরাস, একটা সম্পূর্ণ একটা ভাইরাস, এবং যে ভাইরাসটি কি করতে পারবে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। মানে একটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড থাকবে, বাইরে আবরণ থাকবে, এটা একটা পরিপূর্ণ ভাইরাস। তাহলে কোনো পরিপূর্ণ ভাইরাস যদি তার সংক্রমণ ক্ষমতা থাকে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে সেই ভাইরাসকে বলা হবে ভিরিয়ন, ঠিক আছে। কিন্তু একটা পরিপূর্ণ ভাইরাস যদি ক্ষমতাবিহীন হয় তাহলে তাকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড, ঠিক আছে। আর ভিরুয়েটটা কি? ভিরুয়েট হলো সংক্রামক আরএনএ। মানে এটা, ভিরুয়েটটা হচ্ছে তোমার পুরোপুরি একটা ভাইরাস না, এটা জাস্ট একটা আরএনএ যেটা সংক্রমণ করে, এটাকে বলা হয় ভিরুয়েট, ঠিক আছে। তাহলে ভিরিয়ন আর নিউক্লিওক্যাপসিড এই দুইটা হচ্ছে পুরোপুরি একটা সুগঠিত ভাইরাস, যেটা আক্রমণ করে সেটা ভিরিয়ন, যেটা আক্রমণ করে না সেটা হচ্ছে নিউক্লিওক্যাপসিড। আর ভিরুয়েট হচ্ছে এটা জাস্ট একটা সংক্রামক আরএনএ, যেটা কি করে, যেটা হচ্ছে হচ্ছে ইয়া করতে পারে, যেটা হচ্ছে আমাদের রোগ করতে পারে, ঠিক আছে। তাই ভিরুয়েটস হলো এক সূত্র বিশিষ্ট বৃত্তাকার আরএনএ অণু যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকে এটা বহু গুণে ক্ষুদ্রতম। এবং এই ভিরুয়েটস কি করে? ভিরুয়েটস হলো নারিকেল গাছের ক্যাডাং রোগের জন্য দায়ী। ভিরুয়েটস হচ্ছে নারিকেল গাছের ক্যাডাং রোগের জন্য দায়ী হচ্ছে ভিরিয়টস, ঠিক আছে। আর প্রিয়ন্স কি? প্রিয়ন্স হচ্ছে জাস্ট একটা প্রোটিন ফাইব্রিল থাকবে, ঠিক আছে। সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়ন্স। তাহলে ভিরিওয়েড যেটা, ঠিক আছে। আচ্ছা, একটা ভাইরাস কি নিয়ে গঠিত? ভিতরে একটা সেন্ট্রালে একটা অণু থাকবে আর বাইরে একটা প্রোটিন থাকবে, ঠিক আছে। তাহলে ভিরিওয়েড হলো এর শুধু সেন্ট্রাল এই জিনিসটা আছে, কিন্তু কোনো
এই বাইরের আবরণটা নেয় এবং যেটা আক্রমণ করে সেটাকে বলা হয় ভিরুয়েন্টস। আর প্রিয়ন কি, প্রিয়ন হচ্ছে এর ভিতরেরটা থাকবে না, জাস্ট বাইরের প্রোটিন আবরণটা থাকবে। প্রিয়ন মানে প্রোটিন, মানে একবার প্রিয়ন মানে প্রোটিন আবরণী, তাহলে যার শুধু প্রোটিন আবরণী থাকে এবং যেটা আক্রমণ করে তাকে বলা হচ্ছে প্রিয়ন। ঠিক আছে, প্রিয়ন্স কি করে থাকে, প্রিয়ন্স হচ্ছে কুরুয়ান কুরুক্রু, ঠিক আছে, এই রোগ করে থাকে। তারপর হচ্ছে ছাগলের স্ক্র্যাপিস করে দিস, স্ক্র্যাপি করে থাকে। তারপর হচ্ছে বহুল আলোচিত ম্যাট কাউ রোগ করে থাকে প্রিয়ন্স। এই তিনটা জিনিস কিন্তু খুবই আসে, যে কুরু কে করে থাকে, তারপর হচ্ছে স্ক্র্যাপি কে করে থাকে, ম্যাট কাউ কে করে থাকে, না প্রিয়ন্স করে থাকে। ঠিক আছে। স্যাটেলাইট, স্যাটেলাইট তো লাগবে না। স্যাটেলাইট হলো জাস্ট নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত একটা সত্তা, যেটা পোষক কোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি গঠন করতে পারে, ওর দরকার নেই। ঠিক আছে, এখন আসছো বিভিন্ন ধরনের ভাইরাস, এই তিনটা পার্থক্যটা পড়ে নিই। আচ্ছা, এখন বিভিন্ন ধরনের ভাইরাসের মধ্যে কি আছে, টোব্যাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, এটা সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস, এটাকে বলা হয় টোব্যাকো মোজাইক ভাইরাস। তাহলে এটা একটা কিন্তু আরএনএ ভাইরাস, এটা একটা আরএনএ সূত্র থাকবে, ঠিক আছে, এবং ক্যাপসিড থাকবে এবং ক্যাপসোমিয়ার থাকবে। ঠিক আছে, টোব্যাকো মোজাইক ভাইরাস। তাহলে কি টোব্যাকো মোজাইক ভাইরাসে কি থাকে, একটা আরএনএ, একটা আরএ কেন্দ্রে একটা আরএনএ থাকে এবং একটা প্রোটিন আবরণকে বলা হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিডের যে ছোট ছোট অংশ থাকে তাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাসে কি হয়, 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ার 158টা অ্যামিনো অ্যাসিড থাকে। ঠিক আছে, এগুলো একটু জাস্ট বড়। এর ওজনের শতকরা কত পার্সেন্ট, 90 ভাগই হচ্ছে প্রোটিন। দরকার নেই। এখন আসো ফাজ ভাইরাস। ফাজ মানে কি, ফাজ মানে হচ্ছে যেটা খাবার, ঠিক আছে, বা ভক্ষণ করা। ঠিক আছে, ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা বা টু ইট। তাহলে ফাজ ভাইরাস কাকে বলা হয়, যারা ব্যাকটেরিয়াকে খায় তাদেরকে বলা হয় ফাজ ভাইরাস। ঠিক আছে, তাহলে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাদেরকে বলা হচ্ছে ফাজ ভাইরাস। ঠিক আছে, ফাজ ভাইরাসের মধ্যে কি আছে, যেমন হচ্ছে টি2 ফাজ ভাইরাস। এটা হচ্ছে কি একটা ফাজ ভাইরাস। ওকে, এই টি2 ফাজ ভাইরাসের চিত্র মাঝে মাঝে দাগানো দিতে পারে। তাহলে একটা টি2 ফাজ ভাইরাস, এটা একটা ফাজ ভাইরাস, মানে কি এটা ব্যাকটেরিয়াকে খেয়ে থাকে। এর কি থাকে, টি2 ফাজের একটা মাথা থাকে এবং একটা কলার থাকে এবং মাঝখানে এটা কি, এটা কি বলে, লেজ বলে, এটা কি বলে, লেজ থাকে। এবং এগুলা দ্বারা সে ব্যাকটেরিয়ার সঙ্গে ব্যাকটেরিয়া বডিতে যায় যুক্ত হয়। টার্গেটেড ব্যাকটেরিয়া, এই টি2 ফাজ ভাইরাসটা এসে ব্যাকটেরিয়ার সঙ্গে এইভাবে যুক্ত হবে। ওকে, যুক্ত সে ব্যাকটেরিয়ার ভিতরে তার ডিএনএ, এখানে ডিএনএ থাকবে, তার ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দিবে। ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে এই ডিএনএটা মিশিয়ে ব্যাকটেরিয়া ডিএনএ সে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে এর ভিতরে সে সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টি2 ফাজ ভাইরাস। আচ্ছা, তাহলে টি2 ফাজ ভাইরাস হচ্ছে এটা। এই টি2 ফাজ ভাইরাস জাস্ট একটা রিডিং দিও, তেমন কিছুই না। এখানে কয়টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এটা এটা একটা ডিএনএ ভাইরাস এবং এখানে টি2 ফাজের দ্বিশত ডিএনএ থাকে, যা মোট ওজনের 50%। ঠিক আছে, এবং এটা একটা লেজ থাকে এবং কয়েকটি স্পাইক থাকে এবং স্পর্শক, 6টি স্পর্শক তন্তু থাকে। ঠিক আছে, কাঁটার মতো স্পাইক থাকে আর 6টি স্পর্শক তন্তু থাকে। এই কোভিড-19 ভাইরাস, কোভিড-19 ভাইরাস এটা দেখতে কেমন, এটা হচ্ছে একটা গোলাকার ভাইরাস, এটা মুকুটের মতো। ঠিক আছে, কেমন দেখতে এটা, মুকুটের মতো। এবং বৃহত্তর ভাইরাস কণাকে, করোনা ভাইরাস কিন্তু একটা বৃহত্তর ভাইরাস। ঠিক আছে, করোনা ভাইরাস নিয়ে অত লাগবে না, এটা একটা রিডিং পড়ো, এটা অত কিছু নেই তেমন। এখন আসো তিনটা জিনিস, এন্ডেমিক কি, এপিডেমিক কি আর প্যান্ডেমিক কি। ঠিক আছে, আচ্ছা মনে রাখবা হচ্ছে প্যান্ডেমিক, প্যান মানে হচ্ছে পুরো, প্যান মানে হচ্ছে পুরো, হোল, হোল, ঠিক আছে, মানে পুরোটা। আর প্যান্ডেমিক মানে যে ভাইরাস আমাদের পুরা বিশ্বে আক্রমণ করেছে, পুরা বিশ্বে বিভিন্ন দেশে আক্রমিত হয়েছে মানুষ, সেটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। ঠিক আছে, এন্ডেমিক মানে কি, এন্ডেমিক মানে হচ্ছে একটা দেশের নির্দিষ্ট একটা অঞ্চলে যেখানে একটা রোগ অনবরত হয় বা ঘন ঘন হয়, সেটাকে বলা হচ্ছে এন্ডেমিক। ঠিক আছে, যেমন ধরো মিজেলস রাজশাহীতে বেশি হয়, তাহলে রাজশাহী মিজেলস হচ্ছে রাজশাহীর জন্য একটা এন্ডেমিক। ঠিক আছে, তারপর ধরো ম্যালেরিয়া, সাধারণত আমাদের হিল ট্র্যাক্টস বা হচ্ছে তোমার পাহাড় অঞ্চলগুলোতে ম্যালেরিয়া হয়, তাহলে ম্যালেরিয়ার জন্য ওটা হচ্ছে এন্ডেমিক। আর এপিডেমিক কি,
এপিডেমিক হচ্ছে যে জায়গায় একটা রোগ সাধারণত হয় না কিন্তু হঠাৎ করে ওই জায়গাটাতে ছড়িয়ে পড়ছে, মানে ম্যালেরিয়া চট্টগ্রামে হয় কিন্তু হঠাৎ করে ম্যালেরিয়া আমার ইয়েতে ছড়িয়ে পড়ছে, রাজশাহীতে ছড়িয়ে পড়ছে, তাহলে ম্যালেরিয়াটা হবে এপিডেমিক। তাই বুঝতে পারছো কোনটা কি? এখন ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে? ভাইরাস সাধারণত দুইটা চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে থাকে। একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। আচ্ছা, এই চক্রটা কালকে আমি তোমাকে গিয়ে পড়াবো নি, ঠিক আছে? আজকে এতটুকুই পড়ো।